কেউ কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি, বাট মাহমুদুল্লাহ পেরেছেন। কিন্তু মাহমুদুল্লাহ ওই টাকার কথা চিন্তা না করে সম্মানটাকে দেখেছেন। মানে জাকের আলী অনেক সৌম্য সরকারটা হচ্ছে কি, মানে যা খুশি এদের সাথে তা করা যায়, প্রপার পারফর্ম না করে অনেকে বেটার গ্রেড পায়, এটা সত্য কথা। বিশাল বিশাল ইফতারের আয়োজন করলাম, অমুক জায়গায় 5 কোটি টাকা দিলাম, এইসব ভাব দেখানোর জন্য দরকার নেই। বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেন তারা ইকোনমিক্যালি সলভেন্ট রাখেন, সেটা বেশি জরুরি। কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বড় বৈষম্য হয়েছে এমন অভিযোগ অনেকে করছে, আপনি কি মনে করছেন? না, অবশ্যই বৈষম্য মুক্ত বাংলাদেশ আসলে শব্দটা হবে, এবং সেখানটায় আসলে সব জায়গায় বৈষম্য দেখছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে যে কেন্দ্রীয় চুক্তি ডিজার্ভ করেন এরকম দুজন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। কেন রাখা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার একটা ছেলে বুলানো ব্যাখ্যা ডেফিনেটলি দিবে। মাহিদুল ইসলাম অঙ্কন কেন নেই? আপনার মুশফিকুর রহিম নেই মানে কি আপনার মিডল অর্ডারে আপনি কাউকে না কাউকে প্রিপেয়ার করবেন, নাকি যিনি আছেন তাকেই খেলায় দিবেন আপনি 27 ওয়ার্ল্ড কাপ? এখনই দল বানায় ফেলছেন? বানাননি তো। দল যদি আপনি এখনই না বানান, তার মানে তো আপনার পুলে ক্রিকেটার থাকতে হবে। সেই মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি কেন রাখবেন না? আপনি যদি ফিনিশিংয়ে দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদ ইজ এ গুড ফিনিশার, গ্রেট ফিনিশার। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ফিনিশিং রোলটা কে প্লে করে হচ্ছে জাকের আলী অনেক। সো জাকেরের পার্টনারটা কে? ডেফিনেটলি একজন তো পার্টনার আপনাকে সিলেক্ট করতে হবে। সেই মানুষটা যদি হয় শামীম হোসেন পাটোয়ারি, আপনি তাকে কেন রাখবেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললাম তো অনেক অনেক আয়োজন করে। এই যে সামনে শনিবারে হচ্ছে একটা 5 তারকা হোটেলে বিশাল একটা ইফতারের আয়োজন রয়েছে, তাই না? সো এইগুলোর থেকে বেশি জরুরি কি জানেন? যেই ক্রিকেটাররা ডিজার্ভ করে চুক্তিতে থাকা, তাদেরকে চুক্তিতে রাখা এবং তাদেরকে একটা ফিনান্সিয়াল কনফিডেন্স দেয়া। বিশাল বিশাল ইফতারের আয়োজন করলাম, অমুক জায়গায় 5 কোটি টাকা দিলাম, এইসব ভাব দেখানোর জন্য দরকার নেই ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেন তারা ইকোনমিক্যালি সলভেন্ট রাখেন, সেটা বেশি জরুরি। মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছিল, কিন্তু তিনি আবার নেক্সট থেকে নামটা সরিয়ে নিয়েছেন, প্রত্যাহার করেছেন। মাহমুদুল্লাহ রিয়া এমন সাহসী সিদ্ধান্ত আসলে সবাই নিতে পারে না, কারণ আসলে টাকার লোভটা সবচেয়ে বড় লোভ, কিন্তু সেটা তিনি ত্যাগ করতে পেরেছেন। এইটা কতটা সাধুবাদ পাবেন? না, মাহমুদুল্লাহ যেটা করেছেন অসাধারণ করেছেন। মাহমুদুল্লাহ দেখেন টি-20-র যে রিটায়ারমেন্টটা সেটাও কিন্তু তিনি আগে জানিয়েছেন, মাঠ থেকে রিটায়ারমেন্ট করেছেন না। আবার ওয়ানডেতেও যদি আপনি খেয়াল করে দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেছেন ফেব্রুয়ারি পর থেকে তাকে আর চুক্তিতে রাখার দরকার নেই। তার মানে তিনি একটা ম্যাচ খেলি হয়তো মাঠ থেকেই রিটায়ার করবেন, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব বিরল দৃষ্টান্ত, যেটা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম কেউ কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি, বাট মাহমুদুল্লাহ পেরেছেন। সো এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। আবার একই সাথে তিনি কিন্তু চুক্তি থেকে নাম না সরালেই পারতেন। তিনি যখন রিটায়ার করতেন অটোমেটিকলি তার নামটা সরে যেত। তার মানে কি? তার মানে তিনি মার্চের বেতনও পাইতেন, এপ্রিলের বেতনও পাইতেন। মাহমুদুল্লাহ কিন্তু সেক্ষেত্রে মোটামুটি 6, 12, 14 লাখ, 16 লাখ, 18 লাখ টাকা পেতে পারতেন। কিন্তু মাহমুদুল্লাহ ওই টাকার কথা চিন্তা না করে সম্মানটাকে দেখেছেন। তিনি বলেছেন ফেব্রুয়ারি পর থেকে আমাকে চুক্তি রাখার দরকার নেই, যেহেতু আমি ওয়ান ডে আর খেলবই না। সো এটা ইট শুড বি গিভেন আ স্যালিউট। মাহমুদুল্লাহ রিয়াদ কবে অবসর নিতে পারেন? আপনার কাছে কি খবর আছে? নেক্সট ওয়ান ডে সিরিজেই আই থিঙ্ক সো, আমার কাছে যতটুকু শুনেছি আমি, নেক্সট ওয়ান ডে সিরিজেই। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ডেফিনেটলি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে, তারা এখন পর্যন্ত ডিসিশনটা মেক করতে পারেনি। হোমে কোনো একটা ওয়ান ডে সিরিজ থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে গুড বাই বলা যায় কিনা, সেই রকম একটা পরিকল্পনা, ভাবনা, চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রয়েছে। কারণ হোম অফ ক্রিকেট মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব, তামিমদের একটা বড় জায়গা। সো ওখান থেকে যদি আমাদের একজন লিজেন্ডারি ক্রিকেটার বিদায় নিতে পারে, এর থেকে তো গ্লোরিয়াস কোনো কিছু হয় না। সো ওই চিন্তাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রয়েছে। এখন লেটস সি। কেন্দ্রীয় চুক্তিতে মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম পাটোয়ারিদেরকে যেরকম রাখা হয়নি, তেমনি গ্রেড নিয়ে কথা হচ্ছে। কেউ পারফরমেন্স না করে গ্রেডে আছে, কেউ পারফরমেন্স করেছি গ্রেডে আছে। যদি বলি জাকির আলী অনেকের কথা বলে, তাকে তিনি তো আসলে বেটার গ্রেড রিজেক্ট করতেন। তারপর সৌম্য সরকারের কথা বলে, এইটা আসলে কেন হলো? মানে জাকের আলী অনেক সৌম্য সরকারটা হচ্ছে কি, মানে এরা হচ্ছে আপনি অন্যভাবে নিয়েন না, মানে যা খুশি এদের সাথে তা করা যায়। চুক্তি তো অনেক বড় ব্যাপার, ইটস আ লং ইস্যু, তাই না? যেটা পুরো বছর জুড়ে চলবে। আপনি শুধু খেয়াল করে দেখেন যে সৌম্য সরকারকে যে ড্রপ করা হলো আর মুশফিককে যে ক্যারি করা হলো, এবং সৌম্যকে ড্রপ করে মুশফিককে শুধু খেলানোর জন্যই যেভাবে নাজমুল শান্তকে ওপেনার বানিয়ে দেওয়া হলো, এর থেকে নোংরামি কি আর হইতে পারে কিনা? আপনি একজন ওপেনার এক্সট্রা নিয়ে গেছেন, আপনার ওপেনারের প্রতি কনফিডেন্স না থাকলে আপনি তো একটা ওপেনারই খেলাবেন। সেই ওপেনারকে আপনি সুযোগ দিলেন না, আপনি নাম্বার 3কে ওপেনার বানিয়ে দিলেন। এখন আবার জিজ্ঞেস করলে বলবে কি যে আসলে নাম্বার 3 আর ওপেনিং প্রায় একই পজিশন, এই যে চাওয়াজিগুলো করবে, বুঝছেন? সো এইগুলো তো আসলে সত্য কথা না। নাম্বার 3 ইজ নাম্বার 3, ওপেনিং ইজ ওপেনিং, ওপেনার ইজ ওপেনার। সো আপনি একজন ওপেনারকে যদি ড্রপ করেন, ওপেনারকে যদি আপনি কনফিডেন্স না পান, আপনি একজন ওপেনার দিয়ে রিপ্লেস করবেন। আপনি খেলিয়েছেন নাম্বার 3কে ওপেনিংয়ে। সৌম্য সরকারের সাথে যেটা করা হয়েছে, এটা তো খুবই অন্যায় করা হয়েছে। সৌম্যকে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে তার ফর্মের কারণে না, তার ফর্ম তো ভালো ছিল, আগের ইনিংসই তার 70+ ইনিংস ছিল। সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে কারণ মিডল অর্ডারে আরেকজনকে আপনার বাদ দিতে গেলে সেই কথাটা বলা সাহস নাই। সৌম্যর সাথে যেটা হয়, জাকের আলী অনেকরা নতুন ক্রিকেটার, তাদের সাথে একই কথা বা একই কাজ করার বিসিবির ওই স্পর্ধাটা রয়েছে, যেই গার্ডসটা মুশফিক বা বড় ক্রিকেটারদের সাথে নেই। সো না খেলেও প্রপার পারফর্ম না করে অনেকে বেটার গ্রেড পায়, এটা সত্য কথা। 47টা ইনিংসে মাত্র একটা 50 লিটন কুমার দাসের, তিনি এই গ্রেডে রয়েছেন। আর জাকের আলী অনেক অলমোস্ট অল ফর্মেটের ক্রিকেটার, ঠিক আছে? নাহিদ রানা অলমোস্ট অল ফর্মেটের ক্রিকেটার, তাদেরকে আপনি ভুয়া একটা ক্যাটাগরিতে রেখে দিয়েছেন।
তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে কথা হচ্ছে। তাসকিন লখনৌতে, আইপিএলে মুস্তাফিজ কলকাতা। আসলে আপনার কাছে কতটুকু খবর আছে যে আসলে তারা আসলে আইপিএলে যাচ্ছেন কিনা, বা এনওসি নিয়ে আসলে কি জিতে বোর্ডের? এনওসি নিয়ে ক্রিকেট বোর্ড একটা মানে দোদুল্যমান অবস্থা রয়েছে। তাসকিনের লখনৌর যদি কলটা ফাইনাল হয়ে যায়, এনওসি নিয়ে আই থিঙ্ক কোনো ঝামেলা হওয়ার কথা না। সো তাসকিনের চান্সেসটা ইজ ভেরি হাই। এখন দেখেন, তাসকিন যদি খেলে, আবার একই সাথে মুস্তাফিজকেও যদি অফার করে কলকাতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুল সিজনের জন্য এনওসি দিয়ে দেয়, তাহলে এই দুইজন ক্রিকেটারই ফুল সিজনের জন্য এনওসি পেলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20-তে আনঅ্যাভেলেবেল হয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইন আ ফিক্স যে তারা আসলে এই দুজন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান সফরে যাবেন, নাকি অন্তত একজনকে নিয়ে যাবেন, এই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিতে পারছে না। এখন যদি একজনকে নিয়ে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে মুস্তাফিজের কপাল পড়বে আইপিএলের দলের সুযোগ থাকার পরেও। তাসকিন তো আসলে সুযোগটা ডিজার্ভ করে কিনা, কারণ বিগত মৌসুমগুলোতে আসলে তাসকিন সেভাবে সুযোগ পায়নি, কিন্তু মুস্তাফিজ কিন্তু অনেক সুযোগ পেয়েছেন। অফকোর্স ডিজার্ভ করে, তাসকিন অবশ্যই ডিজার্ভ করে। তাসকিন ইজ এ চ্যাম্পিয়ন ক্রিকেটার, এত নিজেকে চেঞ্জ করার পর A+ ক্যাটাগরির একজন ক্রিকেটার, লাস্ট বিপিএল অসাধারণ করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যরা ম্রিয়মান ছিল, তিনি ভালো করেছেন। এরকম একজন ক্রিকেটারকে যদি আপনি এরকম একটা বড় চ্যালেঞ্জিং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ করে না দেন, তাহলে আপনি কাকে দেবেন? প্রত্যেকের এই ড্রিমটা থাকে তো। সো ওই স্বপ্ন পূরণের স্বপ্নটা আসলে কখন দেখে একটা মানুষ? যখন সে ওই পর্যায়ে যায়। নিশ্চয়ই বাংলাদেশের যে নতুন তরুণ পেসার যারা আছেন, ঠিক আছে, তারা সেই স্বপ্ন দেখবে না, অথবা আমাদের ওল্ড পেসার শফিউল ইসলামরা স্বপ্ন দেখবে না যে আইপিএলে গিয়ে খেলবো পরের মৌসুমে। তাসকিনরাই দেখবে, কারণ তারা ওই জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে। এখন ওই জায়গায় নিয়ে যাওয়ার পরেও যদি তাসকিনকে সেই সুযোগটা দেওয়া না হয়, এটা অন্যায়। বিপিএল নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করে না, তারপরে বলতে হয় যে সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল রাজশাহীকে 10 মার্চ, এর মধ্যে পেমেন্ট ক্লিয়ার করার, আপনি হয়তো ওই বিষয়টা জানেন যে আসলে পেমেন্টটা ক্লিয়ার করা হয়নি, সরকারকেও আসলে পাত্তা দিচ্ছে না। আসলে এটা নিয়ে আপনার কাছে কি আপডেট আছে? সরকারকে তো পাত্তা তার আগে থেকেই দিচ্ছে না। মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী উপদেষ্টা হচ্ছে যখন নিজে উদ্যোগ নিয়ে তাকে ডেকে এই ব্যাপারগুলো সম্পর্কে বলল, মন্ত্রণালয় যখন এনএসসি যখন ইনভলভ হলো, তারপরেও যখন একজন ব্যক্তি এটা করতে পারে, তার মানে তিনি সরকারের ঊর্ধ্বে চলে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঊর্ধ্বে তিনি চলে গেছেন। এবং তিনি মোটামুটি এটা বিশ্বাস করতে শুরু করেছেন, এতদিনেও যেহেতু তার কিছু হয় নাই, তার মানে আর তার কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, এখন রমজান মাস, মানুষ এমনি সহনশীল, রমজান মাসে শয়তান নাকি বাধা থাকে, কিন্তু এই মিস্টার শফিকের সাথে যেই শয়তান নাড়াচাড়া করে, সে কিন্তু ভাই আমার কাছে মনে হয় উন্মুক্ত। নাহলে এই রমজানের মধ্যে ক্রিকেটারদেরকে তাদের পারিশ্রমিক না দেওয়ার ঠকানোর স্পর্ধা তিনি পান কোথার থেকে? আজকে সকালে একটা ভিডিও দেখলাম, একজন ক্রিকেটার বিকেএসপিতে যাচ্ছে, জ্যামের মধ্যে আটকে আছেন, ভিডিও করে পাঠিয়েছেন। আসলে এই সমস্যাটার কি কোনো সমাধান নেই? এই যে ক্রিকেটাররা যাইতে আসতে অনেক সময় খরচ হচ্ছে, এটার কোনো বিকল্প নেই? এটা একটা বিকল্প আছে, এই প্রস্তাবটা আমি দিতে চাই। ক্রিকেটাররা যেদিন সকালবেলা বিকেএসপিতে যাবে, ক্রিকেট বোর্ডের যে ডাইরেক্টররা আছেন তারাও আরেকটা বাসে করে একসাথে যাবে, পাশে আরেকটা বাসে। তাহলে তারা বুঝতে পারবেন যে ক্রিকেটাররা কত কষ্ট করে। ক্রিকেটারদের কষ্টটা না শুধু হাহা দূর থেকে বলে দিলাম, ঠিক আছে, অনেক গরম, অনেক ঘাম, উই আর ট্রাইং, আমরা কিছু একটা করে ফেলবো, এই চাওয়াজের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ। ক্রিকেটারদের কষ্টটা কেউ অনুধাবন করে না, আমরা করি, আমরা যাই। সো ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টররা রয়েছে, ক্রিকেট নিয়ে তো তারা কাজ করে, তারা আরেকটা বাস ভাড়া করবে ধরেন, ঠিক আছে, রাহবার পরিবহন বা শ্যামলী পরিবহনে করে ওই ক্রিকেটাররা যে বাসে যায় ওটা পিছিয়ে পিছিয়ে বা আগে আগে যাবে, সকাল 6টায় উঠে বিকেএসপিতে যাবে, আবার খেলা শেষে খেলা দেখে আবার তারা বাসে করে আসবে। এটা যদি আপনি করতে পারেন, আপনি বিশ্বাস করেন এই বিকেএসপি সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়, রমজান মাস সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়, এটার হবে না।